সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিশেষ এই কমিটি গঠনের প্রস্তাব করেন। প্রস্তাব সংশোধনে উত্থাপনের পর তা কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়। এই কমিটি গঠনে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিরোধী দলকেও এতে যুক্ত হওয়ার প্রস্তাব করা হয়েছিল। এজন্য নাম চাওয়া হয়েছিল, তবে তারা এতে যোগ দেয়নি। বরং বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীরা। তাদের ভাষ্য, সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার কমিটি গঠন করতে হবে। কমিটিতে নৈতিক সমর্থন না থাকায় ওয়াকআউট করেছে দল। দেশের বিভিন্ন বিভাগ ও উজানে ভারতের মেঘালয়, আসাম, সিকিম এবং পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের অধিকাংশ নদ নদীর পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 2 দিন সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সঙ্গে তিস্তা, দুধকুমার, শামেশ্বরী ও ভুগাই কংস অববাহিকার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা ও পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল ইসলাম শোভনের সই করা বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মা অববাহিকার নদ নদীগুলোর পানি গত 24 ঘন্টায় বেড়েছে। আগামী 5 দিন এ প্রবণতা অব্যাহত থাকলেও নদীগুলোর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। কাগজে কলমে ভোলার ইলিশা আধুনিক নৌবন্দর থাকলেও বাস্তবে কোনো সেবা না থাকায় ভোগান্তিতে যাত্রীরা। 4 বছরেও শুরু হয়নি আধুনিক নৌবন্দরের কার্যক্রম। বিআইডব্লিউটি এর যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে বলেছেন, অতি শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। একসময় ভোলার প্রধান লঞ্চ টার্মিনাল ছিল খেয়াঘাট। যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে 2019 সালে বিশ্বব্যাংকের অর্থায়নে ইলশা ঘাটে চালু করা হয় নতুন লঞ্চ টার্মিনাল। পরে 2022 সালের 27 ডিসেম্বর সরকারি গেজেটে এটিকে নদীবন্দর ঘোষণা করে বিআইডব্লিউটিএ। তবে প্রায় 4 বছরেও শুরু হয়নি আধুনিক বন্দরের কার্যক্রম। প্রতিদিন এই ঘাটে ভোলা, ঢাকা ও ভোলা লক্ষ্মীপুর রুটে চলাচল করে 20 থেকে 30টি ছোট বড় লঞ্চ, সি ট্রাক ও ফেরি। যাতায়াত করেন কয়েক হাজার মানুষ, অথচ যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত ছাউনি, আধুনিক পন্টুন কিংবা পার্কিং সুবিধা। আমাদের এখানে কোনো যাত্রীদের কোনো ভালো কোনো ব্যবস্থা নেই, বসার মতো কোনো পরিবেশ। বৃষ্টি বাদলের মধ্যে বিজ্জাপুরিয়া দাঁড়াই রয়েছে, বসার মতন কোনো জায়গা নাই। একজন মানুষ যে বসবে এমন কোনো ইয়া নাই। বৃষ্টি হইলে মানুষ রোডে গাড়ি করতে হয়। একটা বাথরুম, একটা টয়লেট, একটা কিছু নেই। একটা মহিলা বসার মতো এমন কোনো পরিবেশই তো নেই এখানে। বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে যায় সংযোগ সড়ক, নেই প্রয়োজনীয় যাত্রী সেবা, অথচ সেবা না পেলেও যাত্রীদের দিতে হচ্ছে ঘাট টিকিট। বৃষ্টির জলাবদ্ধতার কারণে মানুষ হাঁটতে পারে না। ওই জায়গা দিয়ে আসছিলাম, দেখি কাদা মাটি ভরানো। মহিলাদের একটা বাথরুম, একটা পরিবেশ, ওগুলো আমাদের জন্য একান্ত দরকার। পুরুষ মানুষ বসে আছে, ওরা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে। আমরা এখানে গ্রামে বইতে পারছি না, আর কোনো বসার মতো কোনো জায়গাও নাই। বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, জমি অধিগ্রহণ শেষ হয়েছে, খুব শীঘ্রই প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে বলে তাদের প্রত্যাশা। আমরা অতি দ্রুত একোয়ার কাজ সম্পূর্ণ করতে পারছে এবং কাজও শুরু করছে। যাত্রীদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা, যাত্রী ছাউনি, যাত্রীদের বসার ব্যবস্থা, ওয়াশরুম, সকল ধরনের সুযোগ সুবিধা এখানে থাকবে এবং আধুনিক যে একটা নদীবন্দর ব্যবস্থাপনা যেটা থাকা দরকার সেটা থাকবে এখানে। তামান্না সাদিকা, মাই টিভি। কুড়িগ্রাম সদরের পৌরসভার মধ্যে একমাত্র পাইকারি বাজার কুড়িগ্রাম জিয়া বাজারের বেহাল দশা। অভিযোগ রয়েছে, শুধু নামের আগে শহীদ জিয়ার নাম থাকায় গত 17 বছরে বাজারটির কোনো উন্নয়ন কিংবা সংস্কার না হওয়ার কারণে মুখ থুবড়ে পড়ে ব্যবসা বাণিজ্য। বর্তমানে ক্রেতা ও বিক্রেতারা চান বাজারটি দ্রুত সংস্কার করে বিনিয়োগের পরিবেশ। কুড়িগ্রাম প্রতিনিধি SM আশরাফুল হক রুবেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন SM আরিফ। টিনের চাল নেই, পলিথিনের বস্তা কিংবা চট দিয়ে মাথার উপরে বৃষ্টি আটকানোর চেষ্টা। আবার কোথাও আকাশ দেখা যায়, বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয় কাঁচামাল। রাস্তাগুলোও চলাচলের অনুপযোগী। এভাবেই কোনো রকমে চলছে ব্যবসা বাণিজ্য। দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম শহীদ জিয়া বাজারের এমন বেহাল দশা।
2 দশক আগে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পাওয়া শহীদ জিয়া বাজার প্রতিষ্ঠিত হয় 1980 সালে। কুড়িগ্রামের একমাত্র কাঁচামাল সবজির পাইকারি এই বাজারটি এখনও রয়ে গেছে অনুন্নত, যেখানে ব্যবসার কোনো পরিবেশ নেই বললেই চলে। বাজারে করতে আসি দেখি যে বাজারে ঢুকতে গেলে সম্পূর্ণ কাদো দিয়ে একাকার হয়ে যায়, চলাচল করা যাচ্ছে না। আর পিচ্ছিল বাজার করতে আসলে দেখা গেল কাদা দিয়ে জামা কাপড় সব শেষ হয়ে যায়। তবে আসতে পারি না, বর্ষা কি আর এমনি কি কাদুর জন্য আসতে পারি না। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অচলাবস্থা চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। কাস্টমার আসি দাঁড়া থেকে যে বাজার করবে তার কোনো বুদ্ধি নেই, বৃষ্টি আসলে ভিজি যায়, কাস্টমার থাকে না। যে বাজারের এক হলো উপরে চাল নাই, দ্বিতীয়ত হলো বৃষ্টি আসলে বাজারে কোনো কাস্টমার নেই। আমাদের মাথার উপরে কোনো চাল নাই, বাজারের যত সিঁড়িগুলেন আছে সব সিঁড়ি ফাটি গেছে, ভাঙি গেছে। সাশ্রয়ী এই পাইকারি বাজারের সাথে যোগাযোগ ব্যবস্থারও বেহাল দশা। বৃষ্টির দিনে ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা বিক্রেতা উভয়েরই। আমরা বাজারের লোক, বাজার কমিটির পক্ষ থেকে অনেকবার এই বিষয়টা নিয়ে আমরা বাজারের লোকজন ওখানে গেছি, কিন্তু কোনো পদক্ষেপ পাচ্ছি না। আমরা এর পদক্ষেপের ব্যবস্থা চাচ্ছি। বৃষ্টি আসলে দোকান ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়, আর যারা পুঁজি নিয়োগ করে এই অবস্থায় বিক্রি না হলে পুঁজি থাকে কেমন করে। কুড়িগ্রাম পৌর কর্তৃপক্ষ জানায়, ইতিমধ্যে অস্থায়ীভাবে বাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে আরও আধুনিকায়ন করা হবে বলেও প্রত্যাশা এই নির্বাহী প্রকৌশলীর। 9 প্রজেক্টের আওতায় মাল্টি স্টোরেট মার্কেট করার জন্য ডিজাইন বা পাঠকরণ এটা ঢাকাতে কাজ চলমান অবস্থায় আছে। আশা করা যায় হয়তো জিয়া বাজারের দুর্ভোগ লাঘবে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যবসায়ী সহ সচেতন মহলের। SM আরিফ, মাই টিভি। সড়কে উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সুন্দরবন মহাসড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়। সড়কের দুই ধারের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগ। তবে এই উন্নয়নের মাঝেই মাথা গোজার শেষ আশ্রয় হারানোর শঙ্কায় দিন কাটছে সাতক্ষীরার কায়পুত্র পাড়ার 45টি পরিবারের। তবে পরিবারগুলো এখন একটাই দাবি, উচ্ছেদের আগে পুনর্বাসন। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে হাফিজা খানম জ্যোতির রিপোর্ট। সাতক্ষীরা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আলিপুর গ্রামের কায়পুত্রপাড়া। প্রায় 5 বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা এই বসতিতে নারী, শিশু ও বৃদ্ধ মিলিয়ে বাস করেন 250 শতাধিক মানুষ। কেউ দিনমজুর, কেউ কৃষি শ্রমিক, কেউ বা অন্যের বাড়িতে কাজ করেন। তবে সম্প্রতি সাতক্ষীরা থেকে ভেটখালি পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ায় সড়ক ও জনপদ বিভাগের জমিতে কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এই বসতভিটা উচ্ছেদের শঙ্কায় এখন প্রতিটি পরিবারের ভয় আর অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে। রাস্তা তৈরি হচ্ছে, আমাদের ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে দিচ্ছে। আমরা এখন কোথায় যাব? বাল বাচ্চা নিয়ে আমরা ভিক্ষে শিক্ষে করে খাই, জন্মজুরি দিয়ে খাই। পূর্বপুরুষের থেকে জীবন যাপন আমরা এই জায়গায় ভিক্ষে শিক্ষে করে বেড়াই, সুরক্ষা রেখে বেড়াই। তোমাদের আত্মাদের বলছি বাবা, এই বর্ষার সময় কেন যাবো বাবা আমরা? তবে উচ্ছেদ ঠেকাতে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাননি তারা। এখন আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমাদের কারোর তো জায়গা জমি নেই, আমরা হচ্ছে ভূমিহীন। তো যে জায়গাটুকু নেই তাতে দুঃখ নেই, যে আমাদের পিছনে যেটুকুনি আছে সেটুকুনি আমাদের দে, আমাদের মাথা গুজার ঠাই দেখ। আমরা বাবা এখানে কতদিনের থেকে যে বসতি, আমাদের 7 পুরুষ বই যাচ্ছে, তা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অত্যাচার করে, বারবার ভেঙে দেয়, আর বারবার আমরা একটু সাবলা দেই। সড়ক ও জনপদ বিভাগ বলছে সড়ক সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের জন্য জায়গা খালি করা জরুরি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের একটা ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তো আলিপুর চেকপোস্ট এখানে যে হরিজন সম্প্রদায় আছে তাদেরকে আমরা আপাতত উচ্ছেদ করছি না। জেলা প্রশাসক মহোদয় তাদেরকে একটা সুব্যবস্থা করবেন বলেছেন, তো হয়তো তারপরে আমরা এটা উচ্ছেদ করব। কায়পুত্র পরিবারগুলো প্রায় বিলুপ্তির পথে। এই সম্প্রদায়কে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। হাফিজা খানম জুথি, মাই টিভি। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আনিদুল ইসলাম অমিত। রাতে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বন্যাজনিত দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এখনও প্রায় 1.5 মাস বর্ষা মৌসুম বাকি রয়েছে।
এ সময় আবারও একই ধরনের দুর্যোগ দেখা দিতে পারে। তাই সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এই সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার, সরকারের কিন্তু দায় রয়েছে প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার, প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেবার। সরকার আমাকে দায়িত্ব অর্পণ করে এখানে পাঠিয়েছে, আমি চেষ্টা করছি এখানে যারা কাজ করছেন তাদের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে। কক্সবাজারের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। রামু ব্যাটালিয়ন 30 বিজিপি এর উদ্যোগে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের 3টি গ্রামের 2 শতাধিক বন্যা দুর্গত পরিবারের মধ্যে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিজিবি সদস্যরা দুর্গম এলাকায় আটকে পড়া পরিবারগুলোর কাছে নৌযোগে পাড়ি দিয়ে গিয়ে রান্না করা খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। রামু ব্যাটালিয়নের 30 বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাতাবুদ্দিন বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিপির অন্যতম দায়িত্ব। তিনি জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিপি। ক্ষতিগ্রস্ত 60টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে বিজিপি সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজেপির দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। টানা অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার দিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিএনপির নেতারা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন। ইতোমধ্যে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পানি নিষ্কাশনের কার্যক্রম জোরদার করা হয়েছে। খালের মুখে স্থাপিত অবৈধ বাঁধ ও জাল অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করায় বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত নামতে শুরু করেছে। দিনাজপুরের পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়নের কালীরহাট ছোট্ট চণ্ডীপুর গ্রামে ছবি রানী ও পল্লবী রানী নামে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল সন্ধ্যায় নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুজনকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে গা ঢাকা দেয় স্বামী রিপেন রায়। পরে আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠায়। এদিকে রিপোর্ট পেয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ। মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে কুষ্টিয়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বারখাদা ও বারখাদা পালপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরান উদ্দিন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল হাই সিদ্দিক, বিএনপি নেতা বশিরুল আলম চাঁদ, শহর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন কামাল, বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুল হাসান অপু প্রমুখ। এর আগে বারখাদা গোরস্থানে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন অধ্যক্ষ সোহরাবুদ্দিন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে প্রায় 3,56 লাখ টাকা মূল্যের 2 কেজি 160 গ্রাম স্বর্ণের অলংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের FZ 463 ফ্লাইটের যাত্রী মিরসরাইয়ের মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে NSI ও VGFI এর সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় বিশেষ কৌশলে কাপড়ের মধ্যে লুকিয়ে থাকা স্বর্ণের অলংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। শেরপুরের শ্রীবর্দী উপজেলার
ডাকরাপাড়া গ্রামের পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দুই পক্ষের সংঘর্ষে আমিন আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। কথা কাটাকাটির জের ধরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলমান ছিল। কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি জায়েদ হোসাইন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার নাইমুদ্দিন, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।